রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবই এখন বিএনপি সরকারের নানা প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও দলটি নেতাদের সরাসরি নিয়োগদানই একরকম অব্যাহত রেখেছে। সমালোচকদের সরকারি দল জবাব দিচ্ছে, নিয়োগপ্রার্থীরা দায়িত্বে সফল হলে তো দেশেরও কল্যাণ সাধিত হবে। সেই কল্যাণ কতটা সাধিত হবে, কতটা সেখানের মধ্যে আসলে শুধু দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে, সেগুলি নিয়ে কথা বলার জন্য আমরা গণতন্ত্র সুশাসন, নতুন বন্দোবস্ত, জুলাই পরবর্তী বাংলাদেশ ইত্যাদি সব কিছু নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে থাকছেন বাসদের সহ সাধারণ সম্পাদক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জনাব রাজিকুজ্জামান রতন। রতন ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেই জন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবেন। আমাদের সাথে আরও থাকছেন জনাব মাননীয় জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান। জনাব রাশেদ খান, আপনি আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানবেন। রতন ভাই, আপনার অনুমতি নিয়েই আমি প্রথম প্রশ্নটি একটু জনাব রাশেদ খানের কাছে একটু করতে চাই। অবশ্যই। যে জনাব রাশেদ খান, আপনি চুক্তিভিত্তিক নিয়োগে এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী সচিব পদমর্যাদায় আপনি এখন প্রজাতন্ত্রে আছেন। আপনাকে বাছাই করার পেছনে, মানে আপনাকে রাজনৈতিক সহকারী নিয়োগ দেওয়ার পেছনে কোন ফ্যাক্টরটি সবচেয়ে বেশি কাজ করেছে বলে আপনার মনে হয়? সবাইকে সালাম এবং শুভেচ্ছা। দেখেন, 2022 সাল থেকে গণ অধিকার পরিষদ বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে সম্পৃক্ত ছিল। আমি সেই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। নির্বাচনের আগে আমি বিএনপিতে জয়েন করে আমি নির্বাচন করেছি এবং আমি পরবর্তীতেও নির্বাচনের পরে আমি বিএনপি করেছি। অনেক সময় যেটি হয় যে নির্বাচন করার পরে অনেকে নিষ্ক্রিয় হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু বিএনপিতে যোগদান করেছি এবং বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, তার সাথে আমার অনেক আগে থেকেই কাজ করার অভিজ্ঞতা আছে বা তার নেতৃত্ব মেনে যুগপৎ আন্দোলন, এবং সেই সময় আসলে তার সাথে দলীয় এবং ব্যক্তিগত সম্পর্ক দুটোই তৈরি হয়েছিল, যে কারণে তার উপর আস্থা বিশ্বাস রেখে আমি অনেক কাজ করেছি। এবং বিশেষ করে যে সময় 24 সালের আবারও কোটা ফিরে আসলো, আপনি নিশ্চয়ই জানেন যে 2018 সালের কোটা আন্দোলনের নেতৃত্ব আমরা দিয়েছিলাম। তো সেই অভিজ্ঞতার আলোকে যে সময় আবারও 24 সালে কোটা ফিরে আসলো, তো আমার জায়গা থেকে আমি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তাকে কিন্তু বলেছিলাম যে এই ধরনের আন্দোলনে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে যেটি উপলব্ধিবোধের জায়গা তৈরি হয়, শেখ হাসিনা আসলে এই ধরনের আন্দোলনকে একটা সময় নানানভাবে নিপীড়ন করে, নির্যাতন করে আন্দোলন বন্ধ করার চেষ্টা করে। তো যখন আসলে বাধা দিবে, তখন আসলে আমাদের যারা গণতন্ত্রকামী শক্তি আছি তাদেরকে অবশ্যই প্রতিরোধ করার জন্য মাঠে থাকা উচিত, এবং সেই লক্ষ্যে আগে থেকে আমাদের পূর্ব প্রস্তুতি সেটাও থাকা উচিত। তো এই ধরনের আলোচনা আমাদের মধ্যে ছিল, এবং একই সাথে ছাত্র সংগঠনগুলোকে যুক্ত করা, সেটি নিয়েও বেশ অনেক আলাপ আলোচনা পরিকল্পনা হয়েছে। এবং গণঅভ্যুত্থানের সময় আমি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় অনেকগুলো কাজ করতে হয়েছে। বিশেষ করে যে সময় আসলে আবু সাইদকে এবং ছাত্রদল নেতা ওয়াসিমকে গুলি চালিয়ে হত্যা করলো, একই দিনে 6 জনকে গুলি চালিয়ে শেখ হাসিনার নির্দেশনায় হত্যা চালালো। তো সেই সময় থেকে মূলত আসলে রাজনৈতিক যে সমন্বয়টা শুরু হয়েছিল, সেটা আসলে বিএনপি নেতৃত্বে, বিএনপি সেই সময় জামাত ইসলাম, হেফাজত ইসলাম সহ সমস্ত রাজনৈতিক শক্তিকে মাঠে নামার জন্য আহ্বান করে। তো এই যে রাজনৈতিক সমীকরণ বা সমন্বয়, সেক্ষেত্রে আমিও আমার ক্ষুদ্র ভূমিকা ছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তার সাথে আমি কাজ করেছি ধারাবাহিকভাবে। অর্থাৎ এই ধরনের কাজ করতে গিয়ে আমার এক ধরনের সম্পর্ক তৈরি হয়, যে কারণে আমার কাছে মনে হয় যে আমার যে রাজনৈতিক সংগ্রাম, আন্দোলন, গণঅভ্যুত্থানে নেপথ্য থেকে ভূমিকা রাখা, এবং বিশেষ করে যারা ছাত্র সমন্বয়ক ছিল তারা কিন্তু সবাই আমার সাথে একসময় রাজনীতি করেছে, আমার সহকর্মী ছিল। তো সেই জায়গা থেকে যেহেতু বিএনপির সাথে একদিকে সম্পর্ক, অন্যদিকে এই ছাত্র সমন্বয়কদের সাথে সম্পর্ক, মাঝখানে আমি এবং নুরুল হক নূর থেকে আসলে অনেক ভূমিকা রাখতে সক্ষম হয়েছি। তো এগুলো মাননীয় প্রধানমন্ত্রী সবই জানেন। আমি একটু জনাব খান, আমি একটু বিষয়টা একটু ক্লিয়ার হই। মানে 24-এর গণ আন্দোলনের সময় আপনাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য আপনাকে আসলে সেই মানে এই পদটিতে নির্বাচিত হয়েছে বলে আপনার মনে হচ্ছে? কারণ আপনি নিজেই বলেছেন যে আপনি তো আসলে বিএনপিতে খুব বেশি দিন হয়েছে যে আসেন নাই। মানে বিএনপিতেও তো অনেক লোক আছেন যে যারা পদবি পান নাই, অনেকের বিভিন্ন রকম ক্ষোভ বা হতাশাও আছে। তো সেই ক্ষেত্রে আপনার 24-এর সময় কাজ করাটাই আপনার আসলে এই, এবং যেহেতু সালাউদ্দিন আহমেদের সাথে থেকে আপনি সমন্বয় করেছেন, ওইটার জন্য আপনাকে আসলে এই পদটিতে নির্বাচিত করা হলো?
আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করি। আমি 2018 সালের বৃহৎ একটি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, এবং সেই সময় শুরুর দিকে কিন্তু আমি মূল নেতৃত্বের জায়গায় ছিলাম। এরপরে আমি যে সময় অ্যারেস্ট হই, সেই সময় নুরুল হক নূর তিনি নেতৃত্ব দেন, এবং পরবর্তীতে জেল থেকে মুক্ত হয়ে আমরা সমন্বিতভাবে কোটা সংস্কার আন্দোলন সফল করি। অর্থাৎ 18-র কোটা সংস্কার আন্দোলন থেকে 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত অনেকগুলো ছাত্র আন্দোলন বা যুগপৎ আন্দোলন আমি সবসময় সামনে থেকে ভূমিকা রাখতে চেষ্টা করেছি, এবং বিশেষ করে 2022 সাল থেকে বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, এবং এই আন্দোলন করতে গিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত এবং দলীয় পর্যায়ে সম্পর্ক তৈরি হয়, এবং অনেক কাজ একসাথে করেছি। তার ধারাবাহিকতায় মূলত তিনি আমাকে চিনেন, জানেন, এবং আমার কাছে মনে হয়েছে, একটু শেষ করি 30 সেকেন্ডে, আমার কাছে মনে হয়েছে যে যেহেতু তিনি আমাকে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করেছেন, আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা সম্পর্কে জানেন, বিশেষ করে আমি সাংগঠনিক কর্মযোগ্য বলেন, লেখালেখি, বক্তব্য, আমার কাছে মনে হয় সামগ্রিকভাবে তিনি বিবেচনা করেছেন যে তার রাজনৈতিক মানে সহকারী হিসেবে আমাকে নিয়োগ দেওয়ার। মানে রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ দিতে গেলে তো আমরা আবারও পরে নিশ্চয়ই, না আপনি আবারও 1 মিনিট একটু বলতে পারেন যে রাজনৈতিক সহকারী হিসেবে ইয়ে করতে গেলে তো রাজনীতিটা বিশ্বাস করতে হবে। আপনি বিএনপির রাজনীতিটা কবে থেকে বিশ্বাস করেন? অনেকেই বলেন যে আপনি যেহেতু টক শোতে খুবই উচ্চকণ্ঠ, আপনার বক্তব্যের ক্ষেত্রে আপনি খুবই যেটা আমরা দেখি আর কি, যে সংস্কৃতিটা যে খুবই আক্রমণাত্মক ভাষায় কথা বলতে পারেন, সেই জন্যই কি আপনাকে আসলে সামনে নিয়ে আসা হইলো, মানে ওইটার পুরস্কার হিসাবে যে আপনি খুবই মানে যে প্রশ্ন আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নটা, বা যে বক্তব্যটা আপনার পছন্দ হইলো না সেই প্রশ্নে আপনি খুবই, ওইটার কি কারণ? কারণ রাজনৈতিক সহকারী হইতে হলে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হইলো যে আপনি তো বিএনপি রাজনীতি করতেছেন অল্প কয়দিন, মানে কোটা বিরোধী আন্দোলন বা সেটাতে আপনি রেলেভেন্ট ছিলেন বহুদিন, সেটা অন্য কথা, কিন্তু আপনি বিএনপি রাজনীতিটা তো খুব বেশি দিন করতেছেন না। আচ্ছা, দেখেন, আমি মনে হয় আগে স্পষ্ট করেছি যে 2022 সাল থেকে মূলত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক এবং আন্দোলন করা, এবং আজকের এই টকশোতে আমাদের রতন ভাই আছেন, তিনি আমার সাথে যেভাবে বিতর্ক করবেন, আমিও ঠিক সেইভাবে, তিনি যদি আমার সম্পর্কে এখানে এমন এমন বক্তব্য দেন যেটার কাউন্টার দেওয়ার জন্য আমাকেও আসলে ওই ধরনের বক্তব্য দিতে হয়। তো এটা আসলে বাংলাদেশের রাজনীতিতে এটি আসলে হয়ে থাকে। কেউ যদি ইট মারে, তাহলে তাকে যদি আপনি পাটকেল না মারেন, সে কিন্তু ধারাবাহিকভাবে আপনাকে ইট মারতেই থাকবে। তো এগ্রেসিভ হওয়া আসলে এটা, বা কাউন্টার দেওয়া, এটা আসলে প্রেক্ষাপটের উপরে বা বিষয়বস্তুর উপরে ডিপেন্ড করে। এখন আপনার এই টকশো কোন দিকে যাবে, আপনি কোন দিকে নিবেন, আপনার ইন্টেনশন কি, সেটির উপর কিন্তু আমার বক্তব্য নির্ভর করবে। আমি একটা ছোট মানে 2 সেট দিয়ে রাখি যে পৃথিবীর সকল লোকেরই তার নিজের কার্যক্রমের পক্ষে যুক্তি আছে। কেউ যখন কাউকে গুলিও করে দেয়, সে বলতে পারে যে ও আমাকে ইনস্টিগেট করছে, ও আমার জন্য ভালো ছিল না। কিন্তু অন্য মানুষের কাজের উপর তো আমার নিয়ন্ত্রণ নাই, আমার নিয়ন্ত্রণ আছে আমার কাজের উপর। অন্য একটা মানুষ আপনাকে প্রভোক করলো কিনা, আপনাকে একটা খারাপ বললো কিনা, গালি দিল কিনা, সেইটার উপর তো আপনার অ্যাক্ট নির্ভর করে কিনা। আপনি দয়া করে ব্যাপারটা ভাইবা দেখবেন আমরা এরকম রাজনীতি আশা করি কিনা, মানে পাল্টাপাল্টি, ইটের বদলে পাটকেল, ইটের বদলে পাটকেলের রাজনীতিটাই আমরা আশা করি না। জনাব খান, আমি আপনার কাছে ফিরি, আমি এই বিষয়ে একটু উত্তর দিই, আমি 1 মিনিটে শেষ করব। আচ্ছা, আপনি নিশ্চয়ই 2018 সাল থেকে আমাকে চিনেন, জানেন, আমার রাজনৈতিক উত্থান পরিস্থিতি সব তো আপনার চোখের সামনেই, তাই না? এখন গণ অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হওয়া দরকার ছিল, কিন্তু যে সময় পরিবর্তন না হয়ে উল্টো লক্ষ্য করা যাচ্ছে যে বিএনপি সংগ্রামী মহাসচিব তার নেতৃত্ব নিয়ে, তার মন্ত্রিত্ব নিয়ে তিনি আগামীতে রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা এগিয়ে আছেন নাকি তার যোগ্যতা নাই, এ ধরনের বক্তব্য আসে। এবং পাশাপাশি যে সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেরুদণ্ড যে সময় 11-এর সময় ভেঙে দেওয়া হয়, তাকে নির্যাতন করা হয়, সেটা নিয়ে জনাব খান আমি আপনার কাছে আসি, কারণ এটা একটু বড় লম্বা সময় নিয়ে কথা বলতে হবে, সেটা আমি আপনার কাছে আসতেছি। আমরা একটু রতন ভাইকে শুনে আসি। জনাব রাজিকুজ্জামান রতন, অনেকেই বলতেছেন, আমি আসলে এই প্রশ্নটা রতন ভাই আপনার সঙ্গে আমি ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে এই প্রশ্নটা আমি বহুবার করি, কিন্তু এক এক সময় এক এক রকম উত্তর পাওয়ার আমি আশা রাখি, কিন্তু আপনি কনসিস্টেন্টলি একই রকম উত্তর দেন। আজকে আমি দেখি যে এটা পরিবর্তন হয়েছে কিনা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতি এখন একদমই ইরেলেভেন্ট। এই কথাটার সাথে আপনি আসলে একমত কিনা? আপনারা নির্বাচনে অংশ নিয়েছিলেন, গত নির্বাচনে 153 জনের মধ্যে মাত্র 1 জনের জামানত রক্ষা পেয়েছে। বাংলাদেশের রাজনীতিতে সমাজতান্ত্রিক রাজনীতিকে মনে করা হইতেছে হচ্ছে সফট ফেসিবাদরে জারি রাখার সফট একটা পরিকল্পনা কাঠামো মাত্র। যদিও আমি সাক্ষ্য দিতে পারি যে আপনারা 10 বছর, 12 বছর, 15 বছর এই
শেখ হাসিনার পুরো শাসনামলটা ধরে, তার প্রত্যেকটা কাজ ধরে, তার প্রত্যেকটা অন্যায় ধরে আপনারা কথা বলেছেন, মানুষকে সংহত করতে চেষ্টা করেছেন, কিন্তু কেউ আপনাদের কথা শোনে নাই। প্রবলেমটা কোন জায়গায় সেটা যদি একটু আপনারা বলেন, নাকি আপনারা আড়ালে একটু যেটাকে বলে হচ্ছে একটু সফট হয়ে এই ক্ষমতার সম্মতিটাই আপনারা উৎপাদন করতে চেয়েছেন কিছুটা বিরোধিতার আড়ালে? ধন্যবাদ। এই ধরনের প্রশ্ন আমরা খুব প্রত্যাশা করি, কারণ এই প্রশ্নের মধ্য দিয়ে রাজনীতিটাকে পরিষ্কার করা যায়। যেমন আমাদের রাজনীতিটা কি? ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করা। আমাদের রাজনীতি, আমরা যখন সমাজতন্ত্রের কথা বলি, তার মানে আমরা পুঁজিবাদের বিপরীতে একটা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। পুঁজিবাদে বলে দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ, টাকা ছাড়া কিচ্ছু হবে না। আর আমরা বলবো সবকিছুর একটা সামাজিক দায়বদ্ধতা লাগবে। ওরা বলবে টাকা দাও তো শিক্ষা নাও, টাকা নাই তো কিচ্ছু নাই। আমরা বলতে মানুষ যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা সর্বোত্তম ব্যবহার কি হবে না? এদেশের শ্রমজীবী মানুষ তার সম্পদ তৈরি করে, তার মালিকানা কি তারা পাবে না? সম্পদ তৈরি করবে সবাই মিলে, আর ভোগ করবে পুষ্টিমীয় কয়েকজন মানুষ। এইটাই কি চলতে থাকবে? ফলে এই যে রাজনীতিটা, এর উপর দাঁড়িয়েই কিন্তু আমাদের সমস্ত পথ চলা। যে কারণে দেখুন, এরশাদ যখন ক্ষমতায় এলো, তারপরে এরশাদ চেষ্টা করেছিল একটা নির্বাচনের মধ্যে দিয়ে সম্মতি উৎপাদন করতে। আপনারা জানেন যে সেই সময় কিন্তু 86 সালে আমাদের দল বাসদ, তখন আমরা শক্তি খুব বেশি না, কিন্তু আমরা বলেছিলাম স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচন নয়, দেয়ার ইজ নো ইলেকশন আন্ডার অটোক্রেসি। এবং আমরা সে কারণে এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাইনি, 86 নির্বাচনে যায় নাই, 88 নির্বাচনে যায় নাই। আমাদেরকে অনেকে বলতে পারতো আপনারা নির্বাচন করলে কি বা করতে পারতেন। আমরা কি করতে পারতাম সেটা আর একটা প্রশ্ন। জনগণ আমাদেরকে ভোট দেবেন কি দেবেন না সেটা জনগণের বিষয়, কিন্তু আমরা জনগণকে কোন বক্তব্যটা থেকে ধাবিত করবো, জনগণের কাছে কোন যুক্তিটা নিয়ে যাব, সেটা কি আমরা বলবো না? আচ্ছা, তারপরে ধরুন আবার এই যে যখন এবারের এই মুভমেন্টের কথা যদি বলি, 2008-এর পরে 2013-র পর থেকে যে পরিস্থিতিটা তৈরি হলো, 2014-এর ইলেকশন কিন্তু আমরা বর্জন করলাম। আমাদের বর্জন করাতে আবার এই প্রশ্ন আসতে পারে যে বাসদের বর্জন করাতে কি আসে যায়, কিন্তু আমরা কিন্তু সেদিন বলেছিলাম যে এই নির্বাচনে আমরা যেতে পারি না। তারপরে ধরুন আবার যখন 2018-তে দিনের ভোট রাতে হলো, তখন কিন্তু প্রথম 30শে ডিসেম্বর নির্বাচন হয়েছে। আমরা 2রা জানুয়ারি প্রেস ক্লাবে আমরা সারা দেশের প্রতিনিধি যারা নির্বাচনে দাঁড়িয়েছিলেন তাদেরকে নিয়ে সাক্ষ্য দিয়ে প্রমাণ করেছি ভোটটা রাতে হয়েছে। এরপরে যে কথাটা চালু হলো না, দিনের ভোট রাতে হয়েছে, এইটা কিন্তু প্রথম এটা দাঁড় করিয়েছিলাম আমরা বাম গণতান্ত্রিক জোট। আচ্ছা, তারপরে 24-এর নির্বাচনে আমাদের এই বক্তব্যটা কিন্তু সারা দেশে চালু হয়ে গেল। সেটা কি? এই নির্বাচনটা কেমন হচ্ছে যে আমি ডামির নির্বাচন। এই যে আমি ডামি, এই কথাটা প্রথম আমাদের পত্রিকা ভ্যানগার্ডে আমরা উল্লেখ করলাম যে এটা কি নির্বাচন হলো নাকি আমি ডামির নির্বাচন হলো। ফলে এইটা এখন উচ্চ কণ্ঠে কথা বললে তিনি খুব সংগ্রামী, যুক্তি দিয়ে কথা বললে তিনি খুবই একটু নরম। আমাদের দেশে আপনার সাথে এই উচ্চ কণ্ঠ মানে বা স্বাভাবিক কণ্ঠ নিয়ে আমার একটু কথা আছে যে আপনি ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার প্রসঙ্গে বলতেছিলেন, আমি বক্তব্য অপেক্ষা দৃষ্টান্ত সবসময় ভালো। আপনারা বলতেছেন যে আপনারা 86 সালের নির্বাচনে যান নাই, 2014-এর নির্বাচন যান নাই, 2018 নিয়ে আপনারা কি বলছেন, এটা সত্য কথা। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা কাঠামোকে প্রশ্ন করার বেশিরভাগ মানে পথ দেখানো আপনাদের কাছ থেকে আসছে। কিন্তু আমরা কি দেখি, আপনারা আসলে হয়তো নির্বাচনে অংশগ্রহণ করলেন না, কিন্তু যারা মানে আপনাদের নেতৃত্ব দিয়েছে তারা খুব সহজে এরশাদের পাশে গিয়ে বা নিচে গিয়ে পায়ের কাছে গিয়ে বসে পড়লো। শেখ হাসিনা একবার গর্ব করে বলেছিলেন, আপনার মনে থাকবে রতন ভাই, বাম তো সব পচাগুলি বাইরে রয়ে গেছে, ভালোগুলিকে সবগুলিকে আমি নিয়ে আসছি। আমরা বেগম জিয়াকেও দেখছি বাম যেগুলি ভালো সেগুলিকে উনি নিয়ে আসতে, পচাগুলিকে বাইরে রেখে দিতে। আমরা জনগণের পক্ষ থেকে আমরা কি দেখবো জিনিসটা আমাদের মানে আমাদের রিডিংটা কি হবে? জনগণের রিডিংটা এটাই দেখুন যে সাফল্য এবং মর্যাদা দুটো হাত ধরাধরি করে চলে না, কোনো সময় হাতাহাতি করে। যেমন ধরুন শেখ হাসিনা যখন বললেন আমি পাকা বামগুলোকে নিয়ে এসেছি, আমরা বললাম যে ঠিকই, আপনি পাকাগুলো নিয়ে তাদেরকে পচিয়ে ফেললেন। তারপরে যদি বলি বিএনপির সঙ্গে বামদের অনেকে আছে, তারা কিন্তু বাম পরিচয়ে নেই, তারা আছে বিএনপি পরিচয়ে, তারা এখন আর বাম নেই। হ্যাঁ, এরশাদের সঙ্গে যে বাম গিয়েছিল সে বাম থাকে। বামদের সম্পর্কে আমাদের সাধারণ লোকজনের ধারণা, রতন ভাই প্লিজ এটা পার্সোনালি নেবেন না, বামরা শুধুমাত্র একটা অফারের অপেক্ষায় থাকে, যে অফারটা তার পছন্দ হয়, দ্যাটস ইট। বর্তমান জামাত ইসলামের প্রধান বাম দল করতেন এক সময় না, এটা কিন্তু খেয়াল করে দেখুন, জামাত ইসলামের উনি যে বাম দল করতেন, বিএনপির মহাসচিব বাম দল করতেন এক সময়, ওটা কিন্তু তারা অফারের জন্য যান নাই, ওটা তারা দৃষ্টিভঙ্গির জন্য গিয়েছেন। তারা ওই দৃষ্টিভঙ্গিটাই ধারণ করেন। আমরা অন্তত কোনো মানুষকে এইভাবে এত ছোট ভাবে অপমান করতে চাই না।
আমরা মনে করি তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটাই পাল্টে গেছে। তিনি মনে করেন যে এই বামপন্থীদের দ্বারা আর হবে না, সে এইটা কারণে ভালো তিনি কথা হয়তো বলছেন, চলে গেছেন। এইটা ভালো কথা বলছেন, হ্যাঁ। আই ডু এগ্রি উইথ ইউ যে সেটাই আমরা কাউকে পাল্টাতে পারে, কোন রাজনৈতিক দলকেই আমরা অপমান করি না, আমরা তার সঙ্গে যুক্তি করি। Right. কোন রাজনৈতিক ব্যক্তিকেও আমরা না, এটা আপনার কাছে তাচ্ছিল্য করি না, শিখলাম, তাকে আমরা রাজনৈতিক বলি, দৃষ্টিভঙ্গি পাল্টা জি। যেতে পারে, ইটস ফাইন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জি। পাল্টা যেতে পারে। তো আমরা তাহলে পরের কথা আসি যে আপনি ওই 2024 সাল পর্যন্ত আপনি বলতেছিলেন, এবার আমরা ইলেকশনে আসি। আমি আপনার কথার সাথে একমত রতন ভাই, আমি আমার কথা কারেক্ট মাইসেলফ যে মানে এটা একটা অফার নাও হতে পারে, তার দৃষ্টিভঙ্গি পাল্টা যেতে পারে, আম লাইক ফাইন উইথ ইট। কারণ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামাত ইসলামী শফিকুর রহমান সাহেবের দৃষ্টিভঙ্গি পাল্টাইতেই পারে, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী যিনি ছিলেন তার দৃষ্টিভঙ্গি পাল্টাইতেই পারে। আমি আপনার সাথে একমত। আপনি 2024 সালের নির্বাচন পরবর্তী বা 2024 সালের নির্বাচন পরবর্তী আপনারা যে নির্বাচন অংশগ্রহণ করলেন 153 জন প্রার্থীর কথা আমি বলতেছিলাম, সেই সময়টার প্রেক্ষাপট একটু বলেন জনগণের কাছ থেকে। আমরা কিন্তু একদম দীর্ঘদিন ধরে বলছি যে বাংলাদেশের নির্বাচনটা 3টা এম দ্বারা পরিচালিত হচ্ছে। একটা কি মানি, একটা হলো মাসল, একটা হলো ম্যানিপুলেশন। তো যে কারণে আমাদের এখানে যখন অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়, তখন দেখা যায় সেই নির্বাচনটা আপাত নিরপেক্ষ হয়, কারণ তখন ম্যানিপুলেশনটা অনেক ক্ষেত্রে একটু নিয়ন্ত্রিত থাকে। তো এই মানি এবং মাসল পাওয়ার, এই দুটো কিন্তু একটা দারুণ প্রভাব আছে। তার সঙ্গে আছে কখনো আঞ্চলিকতার প্রভাব, এবং কখনো কখনো আছে যে আচ্ছা উনি মানুষ ভালো, কিন্তু ওনাকে ভোট দিলে উনি যদি একা যেতেনও, ওনারা তো আর সরকার গঠন করে কিছু করতে পারবেন না। অনেক সময় মানুষ একটা ভালো মানুষকেও এই কারণে কিন্তু ভোট দেয় না, তারা মনে করে তিনি মানুষ ভালো, তিনি সংগ্রামী মানুষ, তিনি সবসময় আমাদের পাশে থাকেন। কিন্তু নির্বাচনটা অন্যভাবে আমাদের দেখতে হবে। নির্বাচনে যে টাকার খেলা হয় এবং তার সবার আগে যে নৈতিক অধপতনটা হয়, এটার প্রথম ধাক্কাটা আসে যখন হলফনামাটা আমরা দিতে দেখি। হলফনামায় সবাই হলফ করে তার সম্পত্তির পরিমাণটা এমন দেখান যে তার আত্মীয় স্বজন কিংবা সন্তান সন্ততিরও বলবে যে আপনারা তো এটা বাবা বা ভাই, আপনি তো ঠিক তথ্য দেননি। কেউ যদি বলে তার 10 ভরি সোনা আছে, তার বাজার মূল্য হচ্ছে 1 লাখ টাকা, এবং এটা হলফনামায় লেখেন, এটা নিয়ে কি কোনো লজ্জা হয় না? ফলে এইরকম কিন্তু এটাই মনে করে যে রাজনীতিবিদদের একটু এটা তার সুযোগ আছে, সে ক্রয় মূল্যের উপর লিখতে পারে। কিন্তু সবসময় ক্রয় মূল্য দিয়ে লিখবে না। রতন ভাই যখন হলফনামা দিব, রতন ভাই ভালো মানুষের হলফনামায় তো আমাকে হলফ করে বলতে হবে যে এই সময় আমার হাতে সম্পত্তি কত আছে। আমি যখন ইনকাম ট্যাক্স দেই, তখন কি আমার ওই আগের বাজার মূল্য দিয়ে ইনকাম ট্যাক্স দেই না বর্তমান বাজার মূল্য? না, কিন্তু রতন ভাই ভালো মানুষদেরকে এই কথা কিন্তু আসলে ঠিক আছে যে অনেক সময় ভালো মানুষদের আমরা ভোট দিই না, কিন্তু আমরা তো 2000 আপনি যে মানি মাসল ম্যানিপুলেশনের কথা বললেন, 2026 যে ইলেকশন হয়েছে সেই ইলেকশনের মধ্যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল, এবং আমরা কিন্তু দেখছি, আমি যদি 2টা উদাহরণ ধরি, যে ব্যারিস্টার রুমিন ফারহানা পাশ করে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, যেইখানে তার আগের দলের লোক ছিল, সেইখানকার বড় ক্যান্ডিডেট ছিল, অনেক বেশি পুরুষতান্ত্রিক একটা সমাজ ছিল। আমি যদি হান্নান মাসুদের কথা ধরি, সন্দীপের হাতিয়া থেকে, এবং হান্নান মাসুদের অর্থনৈতিক অবস্থা মানে খুব যে মানে অনেক মানি, অনেক মাসল, অনেক কিছু ছিল, ব্যাপারগুলি তো এরকম না নতুন দল থেকে। আপনি এটাকে কি বলবেন রতন ভাই? আপনারাই তো জনগণের কাছে দুটো একদম দুটো। হ্যাঁ, একটা আমি আপনার পরের কথাটা মেনে নিলাম, জনগণকে যেভাবে উইন করা দরকার সেটা আমরা পারিনি, সেটা আমাদের ব্যর্থতা। কিন্তু যে দুটো উদাহরণ দিলেন, সেই দুটো উদাহরণ কিন্তু 2 ধরনের। রুমিন ফারহানাকে মানুষ দেখেছে কিন্তু